তো ভ্যাম্পায়ার অথবা ওয়্যারউলফ এদের সিনেমাগুলোতে যে জিনিসগুলো আমরা কমন পাই সেটা হচ্ছে থ্রিল, একটা পিওর সার্ভাইভাল এবং ব্রুটালিটি, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আই মিন রিয়েলি সিনেমাতে যদি কোনো ইন্টেন্সিভ মোমেন্ট না থাকে তাহলে কি আর সেটা জমে? তো সেই কারণেই এরকমই একটা সিনেমা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। এটি একটা ব্রিটিশ সিনেমা। তো এই সিনেমার কাস্টিং এর ব্যাপারে বিন্দুমাত্র আমার কোনো ধারণা নেই। সিনেমাটার নাম হচ্ছে হাউল, যেটা 2015 সালে মুক্তি পেয়েছিল। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি হাউল সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো গল্পের শুরুতেই আমরা লন্ডনের একটা স্টেশন দেখতে পাই যেখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে আলফা ট্র্যাক্স ট্রেন। সো সেই ট্রেনের একজন কর্মী, একজন গার্ড তার ডিউটি কমপ্লিট করে ফিরছে, মানে ওভারটাইম ডিউটি করে একদমই এক্সহস্ট হয়ে গেছে, যেটা তার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। সো ছেলেটার নাম হচ্ছে জো গ্রিফিন, তাকে জো বলেই ডাকছি। সো জোয়ের কাজটা তো কমপ্লিট। ফিরে যখন নিজের লকারটা ওপেন করে সেখানে সে একটা এনভেলপ দেখতে পায়। সেটা জাস্ট কোনো কাগজ তো না, বরং একটা দুঃসংবাদ। খুব শীঘ্রই তার প্রমোশন হওয়ার কথা ছিল, কিন্তু তার প্রমোশনটা তো হয় না, বরং তার আর এক বন্ধুকে করে দেওয়া হয়। যদিও সেটা বন্ধুগম শত্রুতার বেশি, যে এসে জোকে নানানভাবে টিজ করতে থাকে। জাস্ট টিজ না, বরং তার উপরে আর একটা কাজের দায়িত্ব চাপিয়ে দেয়। তাকে আবার এখন একটা ডিউটি করতে হবে, আর একটা শিফট। জো তো রিসেন্টলি একটা ওভারটাইম করে এসেছে, একদম এক্সস্ট হয়ে গেছে যেমনটা বললাম, তাহলে সে আর একটা শিফট কেনই বা করবে? এখন সে সুপারভাইজারের সাথে ঝগড়া করতেই পারে, কিন্তু পিছনে আর একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে অ্যালেন, তারও এখন ডিউটি। এবং সম্ভবত জো এই মেয়েটাকে পছন্দ করে মনে মনে, হয়তো সেই কারণে জো রাজি হয়ে যায় রাতের শিফটটাকে নেওয়ার জন্য। তো 9 নম্বর স্টেশন থেকেই সেই ট্রেনটা ছাড়ে। লন্ডন থেকে সেটা রওনা দেয় এবং সেটা চলেছে ইস্টব্রোর উদ্দেশ্যে। যেমনটা বললাম, জো একজন গার্ড, প্রত্যেকটা প্যাসেঞ্জারের টিকিট চেক করছে, রাতের ট্রেন জার্নি। এবং ট্রেনের মানুষ তো যেমন হয়, এক একজনের এক এক রকম পার্সোনালিটি, এক একজন মানুষ এক এক রকমের আচরণ করছে তার সাথে। প্রথমত আজকে ডিউটি করার কোনো প্ল্যান ছিল না তার, তাকে জোর করেই কাজটা করতে হচ্ছে। মাথা তো তার খুবই গরম, তা সত্ত্বেও করতে হচ্ছে। তবে এখন প্যাসেঞ্জারদের মুখের উপরে তো সে কিছু বলতেও পারবে না, সেই কারণে মানুষের কম বেশি বাজে আচরণটাও সে সহ্য করে নিচ্ছে। সো জো নিজের ডিউটি করছে, আর তখনই এলেনের সাথে তার সাক্ষাৎ হয়। এলেন সেখানে প্যাসেঞ্জারদের খাবার টাবার সার্ভ করছে। তো জোয়ের সাথে যখন তার সাক্ষাৎ হয়, তখন জো তার মনের কথাটা তাকে বলার চেষ্টা করে, মানে তার সাথে ডেটে যাবে বা তারা কোনো একটা জায়গায় গিয়ে বসে কথা টথা বলবে। তবে এলেন তেমন কোনো ইন্টারেস্ট দেখায় না। অন্যদিকে পাশে পল নামে আর একটা ছেলে, আর একজন প্যাসেঞ্জার বসেছিল, যে প্রথম থেকেই ব্যস্ত তার খাবারটা খেতে, এবং তার মুখ চোখ দেখে ওরকম মনে হচ্ছে যে হ্যাঁ, সে খেতে পছন্দ করে অ্যাকচুয়ালি। তো খেতে খেতে জোয়ের দিকে তার নজর রয়েছে। এলেন যে তাকে রিজেক্ট করেছে সেই জিনিসটা সে মন দিয়ে দেখেছে, এবং সেটা নিয়েও সে জোকে কিছু মন্তব্য করে বসে। সো এরকমই একটা খারাপ রাত কাটাতে হচ্ছে জোয়ের আজকে, মানে এক্সট্রা ডিউটি, তারপর আবার একটা রিজেকশন। যাই হোক, এই তো জীবন। সেই ট্রেন তো যাচ্ছে একটা জঙ্গলের মাঝখান থেকে। তবে আকাশে আজ পূর্ণিমার চাঁদ, একদম ফুল মুন। এবং আপনারা যারা কম বেশি ওয়্যারউলফদের সিনেমা দেখেছেন বা তাদের ব্যাপারে জানেন, তো এই ফুল মুনের ব্যাপারে আপনাদের নতুন করে এক্সপ্লেন করার কিছু হয়নি। তাও যারা জানেন না তাদেরকে বলে দিই যে ওয়্যারউলফ হচ্ছে বেসিক্যালি মানুষ এবং নেকড়েদের একটা মিশ্রণ, একটা আলাদা স্পিসিস, যারা এই ফুল মুনে বা একদম সম্পূর্ণ পূর্ণিমার চাঁদে তাদের আসল রূপটা নিতে পারে এবং তাদের সম্পূর্ণ ফর্মে আসে, মানে তাদের সম্পূর্ণ শক্তিটা তারা পায়। এখন এটা নিয়ে আর ডিটেলস আমি আলোচনা করছি না, তো ফার্দার শুরু করা যাক নাকি। সেই ট্রেন তো চলছে, তবে মধ্যরাতে আচমকা সেই ট্রেনটা থেমে যায়, যেন কিছু একটা ধাক্কা লেগেছে সেই ট্রেনটার সাথে। জো তখন চেক করতে বেরোয় এবং সে লক্ষ্য করে যে এলেন নামক সেই মেয়েটা, সে যে খাবারটা সার্ভ করে সেই জিনিসগুলো পড়ে গেছে নিচে, এবং অ্যাড্রিয়ান নামক আরেকজন ছেলে তাকে হেল্প করছে। অ্যাড্রিয়ান প্রথম থেকেই সেই মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, এবং মেয়েটাকে ইমপ্রেস করার চক্করে সে জোকে আরো ইনসাল্ট করছে, মানে জোকে আরো ছোট করার চেষ্টা করছে। অন্যদিকে জো কিন্তু সত্যি একটা ভালো ছেলে, নিজের ডিউটিটা একদম মন দিয়ে করছে। প্রত্যেকটা প্যাসেঞ্জার যারা নানান সমস্যায় পড়েছে, যেমনটা বললাম, ট্রেনটা যেন কিছুর সাথে ধাক্কা মেরেছে, যার ফলে একটা ছোট কলিশন তো হয়েছে, বহু মানুষ পড়ে গেছে তাদের সিট থেকে। তো জো তাদেরকে অ্যাসিস্ট করছে, তাদেরকে হেল্প করছে। তবে তাকে জানতে তো হবে যে কি হয়েছে, সেই কারণে সে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তবে ড্রাইভার কোনো রেসপন্স করে না। অ্যাকচুয়ালি ড্রাইভার ট্রেন থেকে বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করেছে যে ট্রেনটা কিসের সাথে ধাক্কা মারলো, এবং সে দেখতেও পারে যে হ্যাঁ, গাড়িটা একটা হরিণকে ধাক্কা মেরেছে, এবং সেই হরিণটা গাড়ির চাকায় আটকে গেছে, মানে সেই ট্রেনের চাকাতে। এখন সামান্য একটা হরিণের ধাক্কায় একটা ট্রেন তো দাঁড়িয়ে যায় না। যাই হোক, সেই হরিণটাকে চাকা দিয়ে বার করতে হবে, সেটা চাকাতে একদম ফেসে রয়েছে। তখনই ড্রাইভার তার পাশের জঙ্গলে যেন কিছু একটা অ্যাক্টিভিটি লক্ষ্য করেছে। চরম অন্ধকার, সে দেখতে তো পাচ্ছে না, তবে সেখানে কিছু না কিছু তো একটা আছে, কিছু জন্তুর আওয়াজ বা কারোর একটা উপস্থিতি। আর পরেরই মুহূর্তে সে অদৃশ্য এন্টিটি, বা যাকে এখনো আমরা দেখিনি, সে সেই ড্রাইভারটার উপরে আক্রমণ করে। সে এত জোরে ড্রাইভারটাকে ধরে যে সেই ড্রাইভারটা লিটারেলি সেই ট্রেনের একটা বগির সাথে ধাক্কা খায় এবং সেটা কেঁপে ওঠে। ট্রেনের ভেতরে বসে থাকা কেট নামক সেই মেয়েটা, সে তো বুঝতে পারে না যে ধাক্কাটা কে মারলো এত জোরে, তবে আমরা তো বুঝতে পারি যে সেই ড্রাইভারের সাথে কি হয়েছে। একটা জন্তু সেই ড্রাইভারটাকে ধরেছে এবং প্রবলি তাকে হত্যা করে দেয়। জন্তুটার পাটা যা দেখায়, তবে আমরা ফিগার আউট করেই নিই যে এটা একটা ওয়্যারউলফ। এখন সিনেমার নাম তো দিয়েছে হাউল।
হাউল অর্থাৎ নেকড়েরা যেমনভাবে ডাকে না, এই ওয়্যারউলফগুলো সেইভাবেই ডাকে, যেটাকে হাউল বলা হয়। তো অবভিয়াসলি এটা ওয়্যারউলফ ছাড়া আর কি বা হবে। এবং জাস্ট আপনি কমন সেন্স ইউজ করুন যে একটা নির্জন জঙ্গলের মাঝখানে একটা ট্রেন থেমে গেছে, কি আর হতে পারে এখানে। কিছু সময় পরে জো এবং এলেন ড্রাইভারের সাথে কথা বলতে যায়, তবে ড্রাইভার তো সেখানে নেই। তারা এখন কি করবে? তারা সরাসরি কন্ট্রোল রুমে কল লাগায়। সিগন্যালের খুবই সমস্যা এবং বড় কষ্টে তারা সিগন্যালটা পায় এবং আমরা জানতে পারি যে বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। সৌভাগ্যবশত এই স্থানে হচ্ছে না, তবে বাজে ওয়েদারের কারণে বহু স্থানে রেল লাইনে গাছপালা ভেঙে পড়েছে। তো মেইনটেনেন্সের লোকেরা সেখানে ব্যস্ত রয়েছে। যেহেতু এই ট্রেনের ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না এবং হয়তো কিছু রিপেয়ার প্রয়োজন এই ট্রেনের, সেই কারণে এখনো লোক আসতে আসতে 4 ঘন্টা লেগে যাবে। এবং প্যাসেঞ্জার যখন এটা জানতে পারে তারা আরো রেগে যায় যে কি হলো, 4 ঘন্টা তাদেরকে এখানে অপেক্ষা করতে হবে এই জঙ্গলের মাঝখানে। এখানে কি করবে তারা এতক্ষণ? বহু মানুষ অসুস্থ, মধ্যরাত্রি, এবং তারা পরে আরো প্যানিক হয়ে যায় যখন জানতে পারে যে এই ট্রেনের ড্রাইভারকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। প্যাসেঞ্জার্সরা প্যানিক হয়ে গেছে, যে যার মতন চেঁচাচ্ছে। আর তখন অ্যাড্রিয়ান নামক সেই ছেলেটা, যে সেই এলেনকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, যাই হোক, সে সেই মানুষগুলোকে একটু উপদেশ দেয় যে পরবর্তী স্টেশন কত আর দূর হতে পারে, 2 মাইল কি 3 মাইল। তারা বরং এই রেল লাইন বরাবর হাঁটা শুরু করুক। এখন এই জঙ্গলের মাঝে তাদের ফোনের সিগন্যালটাও পাওয়া যাচ্ছে না। চলতে চলতে তারা যদি সিগন্যাল পেয়ে যায় তো খুবই ভালো, অথবা পরবর্তী স্টেশনে পৌঁছে গেলে আরো ভালো। এখন জো তো তাদের এই কথাটা তো শুনতে পারছে না, কারণ সে একটা গার্ড, তার একটা ডিউটি। সে প্যাসেঞ্জারদের অমনি বাইরে ছেড়ে দিতে পারে না, সে তার চাকরিটাও হারাতে পারে। তবে প্রত্যেকটা মানুষ তাকে এমনভাবে রিকোয়েস্ট করা শুরু করে যে লাস্টে জো রাজি হয়ে যায় এবং সে নিজে সেই মানুষগুলোকে অ্যাসিস্ট করে নিয়ে যাচ্ছে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। তো তারা সবাই ট্রেন থেকে বাইরে বেরিয়েছে, তারা প্রত্যেকে লাইন দিয়ে চলছে। তবে পাশে জঙ্গলে কেউ না কেউ তো রয়েছে, গাছপালা নড়ছে। তারা মনে করছে ড্রাইভার হয়তো সেখানে রয়েছে, তবে ড্রাইভার তো আর এরকম মজা ঠাট্টা করবে না, মানে জঙ্গলে গিয়ে ঘুরে ফেরা তো করবে না। আর অবভিয়াসলি ড্রাইভার সেখানে নেই সেটা জো জানে, কারণ সামনেই একটা গাছের নিচে সে সেই ড্রাইভারের ক্ষতবিক্ষত শরীর দেখে, মানে তার শরীরের অর্ধেকটা যেন কেউ খেয়ে নিয়েছে। জো সেখানে অদ্ভুত কিছু আওয়াজও শুনতে পায়, সে বুঝতে পারে কোনো হিংস্র জন্তু সেখানে রয়েছে এবং সে অ্যালেনকে নিয়ে তৎক্ষণাৎ দৌড় দেয়। প্রত্যেকটা প্যাসেঞ্জারকে তাড়াহুড়ো করতে বলে সেই ট্রেনে ওঠার জন্য, এবং সবাই রিয়েলাইজ করে যে হ্যাঁ এখানে কোনো বিপদ আছে। সবাই সময় মতন তো উঠে যায়। তবে জেনি নামক একজন বৃদ্ধা ছিল যে উঠতে একটু লেট করে, তার জাস্ট পাটা সে ট্রেন থেকে বাইরে বেরিয়েছিল এবং বাইরে থাকা সেই জন্তুগুলো জেনির পায়ে একটা কামড় বসিয়ে দেয়। সৌভাগ্যবশত জেনি ট্রেনের মধ্যে তো প্রবেশ করেছে, তবে তার পায়ের কামড়টা যে ক্ষতটা সেটা এতটা সিভিয়ার যে সেখানে ভয়ঙ্কর রক্তক্ষরণ হচ্ছে। ট্রেনের বাইরে কেউ তো চলাফেরা করছে, একটা হিংস্র জন্তু। প্রত্যেকে বুঝতে পেরে যায় এবং সবাই চুপ করেছিল। অন্যদিকে জেনি তার ক্ষতবিক্ষত পা। মোটমাট একটা ট্রেনের মধ্যে একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছে। তারা বেরোবে কি করে এখন? জো আবার গিয়ে কন্ট্রোল রুমের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তবে এবার আর কোনো কমিউনিকেশন হয় না, যেন সিগন্যাল একদমই বন্ধ। ট্রেনটাও চলছে না, কেন চলছে না সেটা কেউ জানে না। তবে সেখানে বিলি নামক একটা ছেলে ছিল, সে ইঞ্জিনিয়ারিং এ একটা স্টুডেন্ট এবং গাড়ি ট্রেনের ইঞ্জিন সম্পর্কে তার কম বেশি ধারণা রয়েছে। এবং সে রিয়েলাইজ করে যে সেই ট্রেনের ফিউল ট্যাঙ্কে কোনো সমস্যা হয়েছে, যার ফলে তেলে কোনো চাপ তৈরি করতে পারছে না এবং যার কারণে ট্রেনটাও স্টার্ট করা যাচ্ছে না। তো সেই ফিউল পাইপগুলোকে রিপেয়ার করা প্রয়োজন সেই ট্রেনটাকে আগে চালু করার জন্য। আর একই সাথে আমরা এটাও দেখতে পাই যে ট্রেনের বাইরে যে অ্যান্টেনাটা লাগানো ছিল সেটাও ভাঙাচোরা রয়েছে, মানে কোনো জন্তু সে ইচ্ছে করে বা সেই ওয়্যারউলফ সে ইচ্ছে করে সেই অ্যান্টেনাটা ভেঙে দিয়েছে যাতে কেউ বাইরের সাথে কোনো যোগাযোগ না করতে পারে। তারা জাস্ট কোনো জন্তু না, তারা যথেষ্ট স্মার্ট অ্যাকচুয়ালি। সো সেই ট্রেনের মানুষগুলো বোঝার চেষ্টা করছে যে বাইরে কে আক্রমণ করলো তাদের উপরে, কোনো উলফ কি? মানে হাউল তো করছিল যেমন উলফরা করে থাকে, কিন্তু সে বৃদ্ধা অর্থাৎ জেনি সে জানায় যে না, সে মানুষের মতন ছিল। ম্যাথু নামক একটা ছেলে সেখানে ছিল, সে একটু স্মার্ট, বইটই পড়ে, অনেক নলেজ আছে তার। সে জানে যে এই জঙ্গলে ভাল্লুক এবং উলফ কোনোটাই নেই কয়েক শতাব্দী ধরে, তো কোন জন্তুই বা থাকতে পারে এখানে। আর তখনই তারা সেই ট্রেনের আর একটা কোচে কিছু আওয়াজ শুনতে পায়। ভেতরে থাকা 3টে ছেলে অর্থাৎ জো, বিলি এবং অ্যাড্রিয়ান, তারা একটা ফায়ার এক্সটিংশন নিয়ে যাচ্ছে, ভেবেছে কোনো জন্তু হয়তো সেখানে রয়েছে। তবে সেটা জন্তু না, বরং সেই ছেলেটা যে খুব খেতে ভালোবাসে। আসলে ছেলেটা ডায়রিয়ায় ভুগছে এবং টয়লেটে সে এতটাই ব্যস্ত যে এতক্ষণ ধরে সে টয়লেটে আটকা পড়েছিল। এত কিছু যে হয়ে গেছে সে কিছুই জানে না। যদিও তাকে সব কথা তো বলা হয় যে কি কি ঘটনা ঘটেছে, তবে তার মনে কোনো ভয় নেই বা কোনো দুঃখ নেই যে বাইরে একটা জন্তু ঘুরছে, একজন আহত, ড্রাইভার মারা গেছে, সেই নিয়ে তার কোনো চিন্তা নেই। তার একটাই দুঃখ যে সে তার নিজের স্টেশনটা কিভাবে মিস করে দিল। যাই হোক, গল্পের শুরু থেকে আমরা সেখানে আরেকটা মেয়েকে দেখেছিলাম যার নাম হচ্ছে নিনা। একটা স্পয়েল একখানা মেয়ে যার আচরণ খুবই বাজে, ম্যানার্স জানে না। যদিও তার পরে একটা স্টোরি জানতে পারি যে তার সাথে তার পরিবারের সম্পর্ক ভালো না, তার মা তার সাথে খারাপ আচরণ করে, সে তার মনের দুঃখগুলো কেট নামক আর একটা মেয়েকে জানায়।
তো যাই হোক, তারা সেই ট্রেনে তো ফেসে রয়েছে এবং সেই জন্তুগুলো সম্ভবত ট্রেনের উপরে চড়েছে। তারা চলাফেরা করছে এবং সম্পূর্ণ ট্রেনটা কাঁপছে। প্রত্যেকের মনে ভয়। আর সেই মুহূর্তে সেই নিনা নামক মেয়েটার ফোনটা বেজে ওঠে। এখন এই বিপদের মুহূর্তে কারোর যদি ফোন বাজে বা কারোর যদি ফোনে কল আসে, তখন সবাই কি এক্সপেক্ট করবে? অবশ্যই সেই মানুষটা ফোন রিসিভ করে নিজের বিপদের কথাটা শোনাবে এবং তাড়াতাড়ি একটা সাহায্য পাঠাতে বলবে। তবে এখানে কেসটা অন্য হয়। যেমনটা বললাম, এই মেয়েটার সাথে তার মায়ের সম্পর্কটা খারাপ এবং সম্ভবত তার মা ফোন করেই তাকে কোনো বাজে কথা বলা শুরু করেছে। মেয়েটা যখন ফোনটা রিসিভ করে, প্রত্যেকে তখন বাইরে থেকে তাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে যে বলো আমরা কোথায়, আমাদের সাহায্য পাঠাতে বলো, হ্যান ত্যান। তবে নিনা সেই বাকি মানুষগুলোকে তো বোঝাতে পারছে না যে তার সিচুয়েশনটা কি। সো বেচারি কথা বলতে বলতে সেই ট্রেনের জানলার সামনে চলে আসে এবং তখনই একটা জন্তু বা একটা ওয়্যারউলফ সেই কাঁচ ভেঙে নিনাকে টেনে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কেট তাকে আটকানোর চেষ্টা করে, মানে নিনাকে ধরার চেষ্টা করে। তবে অবভিয়াসলি সেটা পসিবল হয় না। প্রত্যেকে তখন প্যানিক হয়ে যায় আর একটা বগিতে চলে যায়। এখন তারা কি করবে? একজন আরেকজনের উপরে আঙ্গুল তুলছে। সেই অ্যাড্রিয়ান নামক সেই ছেলেটা জোয়ের উপরে আঙ্গুল তুলছে। তবে প্রত্যেকেই তো জানে যে জোয়ের তো কোনো দোষই নেই এখানে। এখন তারা কি করবে? তো তখন সেখানে যে সিনিয়র মানুষটা ছিল, অর্থাৎ সেই আহত বৃদ্ধার্থে জেনির যে হাজবেন্ড, যার নাম হচ্ছে গেড, সেই সবাইকে উপদেশ দেয় যে বাইরে যারা রয়েছে তারা হচ্ছে শিকারী এবং শিকারী তাদেরই শিকার করে যারা কমজোর হয় বা যাদের ধরা খুবই সহজ। তো এখানে তাদেরকে ভয় পেলে চলবে না, বরং তাদের লড়াই করার একটা প্রস্তুতি নিতে হবে। কিভাবে প্রস্তুতি নেবে তারা? ওয়েল, সেই ট্রেনের মধ্যে কিছু রিপেয়ার কিটস রয়েছে আর যেগুলোর সাহায্য নিয়ে প্রত্যেকে প্রিপারেশন নেওয়া শুরু করে। প্রথমত কাচের জানলা, সেই কারণে তারা কাঁচগুলোকে ভালো মতন ব্যারিকেড করছে। তাদের কাছে যা যা ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে যেভাবে নিজেদের ডিফেন্ড করা যায় তারা সবকিছুই করছে। অ্যাড্রিয়ান নামক সেই মানুষটা জোয়ের কাছে আবার চলে যায়, সময় মতন কিছু শো অফ করার চেষ্টা করে। প্রথম থেকেই তার কাছে আমরা দুটো চাবি দেখতে পাই এবং সে জানে যে সে বিবাহিত এবং তার দুটো বাড়ি রয়েছে। একটা বাড়িতে তার নিজের স্ত্রী বাচ্চা টাচ্চা রয়েছে এবং আর একটা বড় একটা লাক্সারিয়াস ফ্ল্যাট যেখানে সে মেয়েদের নিয়ে পার্টি করতে পছন্দ করে। তবে সে যোগে এই কথাগুলো বলছে কেন? ওয়েল, তার মতে প্রত্যেকটা মানুষকে তার নিজেদেরটা চিন্তা করা একবার প্রয়োজন। সে মন দিয়ে তার নিজের সংসারটাও দেখছে, তার সংসারের সবাই হ্যাপি। সে তার নিজের এন্টারটেইনের জন্য আর একটা ফ্ল্যাট কিনে রেখেছে যেখানে সে নানান মজমস্তি করে বেড়াচ্ছে, সেও হ্যাপি, একদম পারফেক্টলি ব্যালেন্স। তো সেইভাবে জোকে এই ট্রেনে নিজের কথা ভুলে গেলে তো চলবে না। মানে সে অবভিয়াসলি তার নিজের দায়িত্ব তো পালন করছে, তবে তাকে নিজেকেও তো হ্যাপি রাখতে হবে, নিজেকেও তো সার্ভাইভ করতে হবে। সুযোগ পড়লে এই মানুষগুলোকে বিপদে ঠেলে সে নিজে সার্ভাইভ করে যেতে পারে। বেসিক কথাই হচ্ছে যে সেই অ্যাড্রিয়ান নামক ছেলেটা সে বুঝতে পেরে গেছে যে জো একটা কাজের ছেলে এবং এই স্থানে সার্ভাইভ করতে হলে বা এখান থেকে বেরোতে হলে জোয়ের সাহায্য তার প্রয়োজন। সেই কারণে সে জোকে তার নিজের দলে রেখে তারা দুজন মিলে আলাদা করে পালানোর প্ল্যান করছে। অন্যদিকে সেই বৃদ্ধা জেনি, সে তো আরো অসুস্থ হয়ে পড়ছে, রক্ত বমি করছে সে, এমনকি তার মুখের দাঁতগুলো পড়ে যাচ্ছে। জিনিসটা খুবই স্ট্রেঞ্জ এবং অ্যাড্রিয়ানের মনেই সন্দেহটা হয় যে এরকম কেন হচ্ছে। যদিও এই প্রসঙ্গটা আগেও উঠেছিল যে যেহেতু জেনিকে সেই জন্তু বা ওয়্যারউলফটা কামড় মেরেছে, তো সেই কারণে জেনিও হয়তো ইনফেক্টেড এবং সেরকম একটা জন্তুতে পরিণত হতে পারে, এরকম একটা ভয় অ্যাড্রিয়ানের মধ্যে রয়েছে। তবে জেনির যে হাজবেন্ড অর্থাৎ গেড, সে অ্যাড্রিয়ানকে একদম চুপ করিয়ে দেয়। তবে এত কিছুর মধ্যে পল নামক সেই ছেলেটা, অর্থাৎ যে একটু খেতে পছন্দ করে, সে প্রতিবার গায়েব হয়ে যাচ্ছে এরকম সিচুয়েশনগুলোতে। সে কোথায়? ওয়েল, তাকে ফাইনালি পাওয়া যায় সেই ওয়াশরুমে। অ্যাকচুয়ালি তার ডায়রিয়া হয়েছে কিন্তু তার মুখ বন্ধ হচ্ছে না, সে খেতেও আছে এবং টয়লেটেও যাচ্ছে। সে টয়লেটে আটকা পড়ে গেছে, দরজাটা খুলছিল না। প্রত্যেকে তো সব দরজা জানলা ভালো মতন বন্ধ করে দিয়েছিল, কিন্তু কেউ জানতো না যে পল বাইরে আটকা পড়ে রয়েছে। সেই কারণে জো চলে যায় পলকে উদ্ধার করার জন্য। তবে বেচারার পলের গল্প ওইটুকুনিই ছিল। টয়লেটে সে আটকা পড়ে গেছে, দরজা তো খুলছিল না এবং তখনই সে ট্রেনের রুফটা ভেঙে সেই জন্তুটা পলের উপরে আক্রমণ করে, পলকে নৃশংসভাবে হত্যা করে সে। জো বুঝতে পেরে যায় যে পলের তো আর কোনো বাঁচার চান্স নেই, তবে আগে নিজেকে তো বাঁচাতে হবে। সেই জন্তুটা তখন সেই ট্রেনের বগির মধ্যে প্রবেশ করেছে এবং ট্রাস্ট মি ভাই, এই মেকআপটা এক অন্য লেভেলের ছিল। মানে এরকম একটা ভয়ঙ্কর দেখতে ওয়্যারউলফ যেটা লিটারালি সেই ট্রেনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। তবে যেহেতু সেই ট্রেনের প্রত্যেকে যৌথভাবে একসাথে আক্রমণ করাতে সেই ওয়্যারউলফটা, সেই জন্তুটা সেখানে একা কমজোর হয়ে যায় এবং সেই ট্রেনের মধ্যে সব থেকে ভীতু ছেলেটা অর্থাৎ ম্যাথিউ, মানে যার চোখে মুখে প্রথম থেকে আমরা ভয় লক্ষ্য করতে পারছি, সে ফাইনালি সেই জন্তুটাকে একটা কুড়ুল দিয়ে আঘাত করে নকডাউন করে। ওয়েল, সেই ট্রেনে বহু মানুষ তো রয়েছে, তবে সেখানে যে সিনিয়র মানুষটা ছিল অর্থাৎ গেড, সে তখন তাদেরকে পুরনো একটা গল্প শোনায়। 1963 সালের ঘটনা, যখন এই জঙ্গলে সেম ভাবে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, মানে ডিরেলড হয়ে গেছিল। পরে যখন এই স্থানে সাহায্য আসে, তখন এই ট্রেনের একটা প্যাসেঞ্জারকেও খুঁজে পাওয়া যায় না, মানে জীবিত কাউকে খুঁজে পাওয়া যায় না। অর্ধেক প্যাসেঞ্জার মিসিং এবং যাদেরকে পাওয়া গেছে তাদের শরীরগুলো অর্ধেক খাওয়া। এই ট্রেনের মধ্যে থাকা বহু মানুষের বয়স কম, তাই সেই পুরনো ঘটনাটার ব্যাপারে অনেকেই জানে না।
তবে সেই গেড আঙ্কেল এত বড় বড় তো জ্ঞান দিচ্ছে। তার স্ত্রী যাকে সেই ওয়্যারউলফটা কামড় মেরেছে সে ধীরে ধীরে টার্ন হচ্ছে। এখন অন্যান্য প্যাসেঞ্জার্সরা তো এত কিছু জানে না, তারা জানে যে সে হয়তো জাস্ট অসুস্থ। এখন দেখুন, আমরা সিনেমা দেখেছি বলে কিন্তু অনেক কিছু জানি। আই উইশ এই মানুষগুলো সিনেমা দেখতো, তারাও জেনে যেত। তবে অ্যাড্রিয়ান সে হয়তো প্রচুর সিনেমা দেখেছে এবং সে জানে যে এই ইনফেকশনটা জেনির শরীরে ছড়িয়েছে এবং সেও হয়তো এরকম একটা জন্তুতে পরিণত হবে। সেই কারণে সে নিজে জেনিকে হত্যা করার চেষ্টা করে, তবে তাকে আটকে দেওয়া হয় এবং জো তাকে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। জো বেচারা বুঝতে পারছে না যে কে সঠিক, আদৌ কি সেই মানুষটা জন্তুতে পরিণত হবে নাকি অ্যাড্রিয়ানকে কিছু সময়ের জন্য চুপ করাতে হবে। সেই কারণে তাদের দুজনকেই বেঁধে রাখা হয় সেখানে। তো এবার ব্যাপার হচ্ছে যে তারা কতক্ষণ এই স্থানে এরকম ভাবে থাকবে, বেরোতে তো তাদের হবে। বিল নামক সেই ছেলেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে, সে জানে কম বেশি এবং সে জো এবং অ্যালেনকে সেই ট্রেনের কন্ট্রোলসগুলো বুঝিয়ে দেয় এবং সে চলে যায় লিকেজটাকে ঠিক করার জন্য, পাইপসগুলোকে ঠিক করার জন্য, যাতে ট্রেনটাকে চালু করে আপাতত এখান থেকে নিয়ে যাওয়া যায়। তো বিলি যখন কাজ করবে তখন তাকে হেল্প করবে ম্যাথিউ নামক সেই ছেলেটা, অর্থাৎ সেই ভীতু ছেলেটা। সেই ওয়্যারউলফটাকে একটা কুড়ুল দিয়ে আঘাত করে তো তার একদম জোশ বেড়ে গেছে, প্রচুর সাহস হয়ে গেছে। এবং ট্রাস্ট মি, তার সাহস তো এক অন্য লেভেলে গিয়ে পৌঁছায় যখন পাশের জঙ্গলে সে কিছু অ্যাক্টিভিটিস লক্ষ্য করতে পারে। কেউ না কেউ তো চলাফেরা করছে, যেটা প্রথম থেকেই আমরা বুঝতে পেরেছি। তবে সে একটা মেয়ের আওয়াজ শুনতে পায়, তবে সেটা কোনো র্যান্ডম মেয়ে না। সে যে নিনা নামক মেয়েটাকে একটা ওয়্যারউলফ সেই জানলার কাঁচ ভেঙে নিয়ে গেল না, সেই মেয়েটার আওয়াজ শুনতে পায়। এখন ম্যাথিউ যে এতটা ভীতু ছিল, তার ভয় সেই মুহূর্তে কোথায় উড়ে গেল সেটা তো আমি বলতে পারবো না। তবে সে হাতে কুড়ুল নিয়ে তার পার্টনার বিলিকে সেখানে ছেড়ে সে জঙ্গলে চলে যায় সেই মেয়েটাকে বাঁচানোর জন্য। আমি জানি না তার মাথায় কি চলছে। সেই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে এবং নিনা নামক সেই মেয়েটাকে দেখতে পায় যে আওয়াজ করছে, তবে তার শরীরের জাস্ট অর্ধেকটা ছিল। মানে বেশ কিছু ম্যাচিউর সিন দেখেছে এই সিনেমাতে জন্তুগুলোর হিংস্রতাটাকে আরো ভালো মতন বোঝানোর জন্য। সেই রাতের অন্ধকারে জন্তুগুলোর চোখ তো জল করে এবং সেখানে অবশ্যই একটা জন্তু তো নেই, একের বেশি, যারা প্রত্যেকে মিলে ম্যাথিউকে ঘিরে ফেলেছে। এখন ম্যাথিউর মনে অনেক জোশ তো তৈরি হয়েছিল, তবে আসল সময় সেগুলো কোনো কাজেই আসে না। সেই বেচারার একটা অকাল মৃত্যু হয় সেখানে। বাই দ্য ওয়ে, আমি তো বলে তো যাচ্ছি ওয়্যারউলফ, এবং অবভিয়াসলি হাউল যেহেতু নাম দিয়েছে সিনেমার, তো এগুলো ওয়্যারউলফ ছাড়া আর কি বা হবে। তবে এই সিনেমাতে ওয়্যারউলফদের নেচারটা না একটু ডিফারেন্ট কাইন্ড দেখিয়েছে। অন্যদিকে বিলি সেই ফিউল পাইপসগুলো ঠিক করতে করতে সেটাকে ফাইনালি রিপেয়ার করেছে এবং সেই ট্রেনে বিদ্যুৎ চলে আসে। বিলির কথা মতন জো ট্রেনটাকে স্টার্ট করে দেয় এবং সেটা চলা শুরু করে এবং বিলি সেই তলাতেই ঝুলছে। মানে সে আর বেরোনোর সময় পায়নি। সে বেরোনোর সময় এই কারণে পায়নি কারণ বাইরে ওয়্যারউলফগুলো ঘোরাফেরা করছিল এবং জো সেই দৃশ্যটা দেখেই ট্রেনটা চালু করেছে। সে ভেবেছে হয়তো বাইরে আর কেউ বেঁচে নেই, তবে বাইরের কথা তো ভুলে যান কারণ সেই ট্রেনের ভেতরেই হয়েছে আর এক কাণ্ড। জেনিকে তো সেই জন্তুটা কামড় মেরেছিল এবং সে ধীরে ধীরে টার্ন হচ্ছে, সেও একটা ওরকম জন্তুতে পরিণত হয়েছে, যেটা অ্যাড্রিয়ান অনেক আগেই সন্দেহ করেছিল। তবে অ্যাড্রিয়ানের হাতটা তো তারা বেঁধে রেখেছিল, তার কথা কেউ শোনেনি প্রথমে, যদিও পরে কেট অ্যাড্রিয়ানের হাতটা খুলে দেয়। যাই হোক, সম্পূর্ণভাবে জন্তুতে পরিণত হওয়া জেনি সে ট্রেনের মধ্যে অবাধ বিচরণ করছে এবং প্রথম শিকারটা বানায় তার নিজের স্বামীকেই, অর্থাৎ গেটকে। অন্যদিকে অ্যাড্রিয়ান সে যে কতটা স্বার্থপর সেটা তো আমরা জানি। নিজে বাঁচার স্বার্থে সে কেটকে সেই ট্রেন থেকে ফেলে দেয়। বেচারি কেট অবভিয়াসলি সেই জন্তুগুলোর হাতেই মারা যায়। তো সেই জেনি তারপর অ্যাড্রিয়ানের উপর আক্রমণ করার চেষ্টা করে, তবে সময় মতন জো এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে তাদের ভাগ্যটা এতটা খারাপ যে সেই ট্রেনটা আবার কিছু সময় বাদে গিয়ে থেমে যায়, কারণ সেই ট্রেনের নিচে বিলিত ঝুলছিল। সেই গ্যাস পাইপগুলো সাপোর্টে সে ধরেছিল এবং তার কারণেই আবার সেটা খুলে যায় এবং তেলগুলো লিক হওয়া শুরু করে। অন্যদিকে অ্যাড্রিয়ান সে একটার পর একটা নিজের রং তো পরিবর্তন করেই যাচ্ছে। মানে গিরগিটি থেকে অক্টোপাস, কি না রং পরিবর্তন করেছে সে। যে ছেলেটা তাকে একটু আগে বাঁচালো, অর্থাৎ সেই জো নামক ছেলেটা, তাকেই সে একটা রডের বাড়ি দিয়ে সেখানে ফেলে দেয় যাতে সেই জন্তুগুলো এসে জোকে ধরে নিয়ে চলে যায় এবং সে সেখান থেকে বেরোতে পারে। সেই জন্তুগুলো ট্রেনের মধ্যে প্রবেশ করে ফেলেছে এবং অ্যাড্রিয়ান জোর থেকে সেই ট্রেনের চাবিটা নিয়ে দরজাটা খুলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়, যাতে জন্তুগুলো সেই জো এবং এলেনের উপরে আক্রমণ করে। বেচারা জো এবং এলেন তারা তো একদমই ফেসে গেছে। তবে বিলি নামক সেই ছেলেটা সে তো জীবিত ছিল। ট্রেন থেকে লিক হয়ে যাওয়া তেলগুলো নিয়ে সম্ভবত মোলোটভ বা কিছু একটা বানিয়েছে, একটা মশালও সে বানিয়েছে, যেটা দিয়ে সে সেই জন্তুগুলোকে কিছু সময়ের জন্য ভয় দেখায়। তবে তাতে কোনো লাভ হয় না। সেই ছেলেটারও সেই জন্তুগুলোর হাতেই মৃত্যু হয়। তবে জো এবং এলেন তারা পালানোর একটা সুযোগ পেয়ে যায়। দেখতে দেখতে সকালও হয়ে গেছে। জো এবং এলেন সেই জঙ্গলের মধ্যে দিয়ে পালাচ্ছে এবং সেই জন্তুগুলো
এই জঙ্গলটা তো তাদেরই। এখন তাদের এই রাজত্ব থেকে এই দুটো মানুষ জীবিত তো ফিরতে পারবে না অবভিয়াসলি, যেটা জো ভালো মতন বুঝে গেছে। সেই কারণে সে এলেনকে সেখান থেকে পালানোর সুযোগ করে দেয় এবং নিজে চলে যায় সেই জন্তুগুলোর সাথে লড়াই করার জন্য। এবং জো সেখানে লড়ে, একটা কাচের টুকরো নিয়ে বড় সাহসের সাথে সেই জন্তুগুলোর সাথে লড়ে। এবং সম্ভবত সেখানে সেই যে প্যাকটা ছিল, সেই যে গ্রুপটা ছিল জন্তুদের, তাদের যে আলফা ছিল সে জোয়ের সাথে লড়ে এবং জো তার নিজের সাহসিকতাটা দেখায়। এবং সেই জন্তুগুলো কিন্তু জোকে হত্যা করে না, বরং তাদের যে লিডার ছিল সে জোয়ের কাঁধে একটা কামড় মারে। সে চায় যে জো ইনফেক্টেড হোক বা তাদের মতন হোক। আর এইভাবেই সাহসী জোয়ের স্টোরিটা শেষ হয় এখানে। কিছু সময় পরে আমরা এলেনকে দেখতে পাই, সে এরকম বিধ্বস্ত অবস্থায় পরবর্তী স্টেশনে গিয়ে পৌঁছেছে। সারা গায়ে তার রক্ত লেগে রয়েছে। কি হয়েছে সারাটা রাত সে তো ভালো মতন জানে এবং তার হাতে রয়েছে জোয়ের ট্যাগ। অন্তত সে জানে যে জো কত বড় বলিদান দিয়েছে। তবে স্টোরি তো এখনো শেষ হয়নি, কারণ সেই হারামজাদা অ্যাড্রিয়ান সে তো জীবিত রয়েছে। সে সেই জঙ্গল পেরিয়ে যাচ্ছে, তার প্রচুর টাকা যেমনটা বললাম, এবং সে নিজেই বলতে যাচ্ছে যে সম্পূর্ণ জঙ্গলটা নাকি সে কিনে নিয়ে একদম আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, মানে এই জন্তুগুলোকে সে মেরে দেবে। তবে এবার মনে হয় আর বেচারার স্বপ্নটা পূরণ হবে না। সে সামনে জোকে দেখতে পায় সেই জঙ্গলে, তবে জো কি আর আগের মতন রয়েছে? অবভিয়াসলি না, সেও একটা জন্তুতে টার্ন হয়েছে এবং এবার সে অ্যাড্রিয়ানকে ভালো মতন জব্দ করবে। মানে যেটা মানুষ অবস্থায় সে করতে পারেনি সেটা সে এবার করে দেখাবে। এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। ওয়্যারউলফ ভ্যাম্পায়ার এই ধাঁচের সিনেমাগুলোতে কোনো হ্যাপি এন্ডিং থাকে না, কারণটা আমরা জানি যে এদের এই ইনফেকশনটা, এই সাইকেলটা চলতে থাকে। সিনেমাতে বেশ কিছু ব্রুটাল দৃশ্য রয়েছে, আর যে কারণেই আমার এই ওয়্যারউলফদের ভালো লাগে যে তারা খুব ব্রুটাল হয়, তারা খুব অ্যাগ্রেসিভ হয়, খুব ভায়োলেন্ট হয়। তবে এখন আমাদের প্রশ্ন আসে যে এই স্থানে কি হবে। সেই বৃদ্ধ মানুষটা গেট যেটা বলেছিল যে 1963 সালে এই স্থানে যেমনটা হয়েছিল এখনো সেই স্থানে এরকমই জিনিসটা হয়েছে এবং ভবিষ্যতে এরকম হবে। অর্ধেক মানুষ গায়েব হয়ে গেছে এবং অর্ধেক মানুষ ওয়্যারউলফে পরিণত হয়ে গেছে। আর যেহেতু এই জন্তুগুলো একদা মানুষই ছিল, সেই কারণে কিছুটা সেন্স তাদের রয়েছে। সেই কারণেই তারা বুদ্ধি করে সেই ট্রেনগুলোকে থামায়। তারা জানে যে তারা কি করছে। আমি ভেবেছিলাম কিছু মডার্ন ফাইট দেখবো, লাগে একটু গোলাগুলি টাইপ কিছু, বাট ইট ইজ ফাইন। মানে এই সিনেমাটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। তবে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা জানাতে একদমই ভুলবেন না। অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ইনস্টা এবং ফেসবুকটা যদি এখনো ফলো না করে থাকেন তো কি করছেন ভাই? রিয়েলি আপনারাও কি চান যে আমি একটা ওয়্যারউলফ হয়ে আপনাদের উপর আক্রমণ করি? ডেফিনেটলি না। জোকস পার্ট তো আমার সোশ্যাল লিঙ্কসগুলোর ডিসক্রিপশনে রয়েছে, তো ফলো করতে একদমই ভুলবেন না। তো এই ভিডিও আমি আপাতত এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।